কিসের ঘোড়ার ডিমের রাজনীতি? তো রাজনীতি দেখি হবে, বাতি জ্বলে না ঘরে, মসজিদ মাইক থাকে না মক্তবে, পানি থাকে না টিউবওয়েলে, টিউবওয়েলে জোর করে ধরে বসাইতে হয়, তারপরে এই অবস্থা হয়। আর আপনি আমি আছি রাজনীতিক নেতা হয়ে গেছি বড় বড়। ওদের কাছে রাজনীতির কোন মূল্য আছে? বলেন, আমি এমপি হইলে আর কি? আমি যখন ভোটের কথা বলতে গেলেও আমার শরম লাগে, কিছুটা লজ্জা লাগে। আর কি বলি কি, আমার কাছে মনে হয় আমি নিজেও আর একটা ধোঁকাবাজের কাতারে সামিল হচ্ছি কিনা, এটাই আমার ভয় লাগে। নিজের কাছে একটা আত্মসম্মান বোধ আছে, তো মানুষের আত্মসম্মান বোধ আছে না? শেষ পর্যন্ত মানুষের আত্মসম্মান না থাকলে আর আছে কি? আর কিছু থাকে? কাপড় না পরে থাকা যায়, ভাত না খাইয়ে থাকা যায়, একজনের বকা শুনে থাকা যায়, নিচে মাথা নিচু করে থাকা যায়, জমির মালিক না হয়েও থাকা যায়, উপাসও থাকা যায়। কিন্তু আত্মসম্মান না থাকলে কি আর বাঁচা যায়? তো মানুষই থাকে না। আচ্ছা বলেন, এদের সাথে এই গ্রাম, এখানে কিসের রাজনীতি হবে? কে করবে রাজনীতি? ওই নেতার কাম কি ওখানে? ওই নেতার কাজটা কি ওখানে? ওই নেতার কাজ ওখানে গিয়া তাদেরকে দিন রাত বানানি, রাত্রে দিন বানানি, আর হাম্বিতাম্বি করা, কার আইল ঠেলছে, কার আইলে এক কেরকের বেশি হয়েছে, কার আইলে এক কেরকের দিয়ে হয়েছে। শেষ পর্যন্ত আর ধোকাবাজি কইরা একটা টিউবওয়েলে দিতে পারে না, একটা কারেন্টের রাতও দিতে পারে না, একটা মক্তব্য বানায় দিতে পারে না, একটা মাইকের ব্যবস্থা করে দিতে পারে না। এই ধরনের রাজনীতি থাকার চাইতে না থাকাই সব চাইতে ভালো। এই গরিব মানুষকে ব্যবহার করতে গেলে লজ্জা লাগে না? লজ্জা লাগা উচিত না? যে মহিলা কাপড় পরতে পারে না, তার আবার রাজনীতি কিসের? কিন্তু কাপড়ই পরতে পারছে না। 70 বছর বয়সের মহিলা, গায়ে একটা ব্লাউজ নেই, ওই হৃদয় নিংড়ানো ভাবে এটা দেখারও লোক নাই। আর আমি আর আপনি মাইক পাইলে গালি গালাস কইরা 14 গোষ্ঠী উদ্ধার করি। এই 14 গোষ্ঠী উদ্ধার করলেই কি, আর এই 14 গোষ্ঠী উদ্ধার না করলেই কি? এইরকম লোক দিরাইশাল্লায় হাজার হাজার আছে। আমি এরকম গ্রাম খুঁজে পাইছি যে গ্রামে কোনো 8 পাস লোক নাই। প্রথম আমার কাছে মনে হইতো আজ থেকে 1.5 বছর আগে, দিরাইল পূর্বাঞ্চল মনে হয় পশ্চিমাঞ্চলের চাইতে অনেক ভালো। তো পূর্বাঞ্চল যখন যাত্রা শুরু করলাম, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাই, কিছু কিছু গ্রাম আছে বিদেশি বিল্ডিং, বিদেশে থাকে, বাংলাদেশে বিল্ডিং বানায় তারা কেয়ারটেকারের মাধ্যমে চালায়। একটা গ্রামকে পূর্বাঞ্চলে খুঁজে পেলাম যে গ্রামের সকল লোককে ডেকে একসাথে বসে রাত 10টা 11টা 12টা পর্যন্ত আলোচনা করে একটা 8 পাস ছেলে সকলে মিলেও আমরা সেখানে খুঁজে পাইনি। পশ্চিমাঞ্চলে ভাটিপাড়া ইউনিয়নে গিয়ে আরেক গ্রাম পাইলাম, যে গ্রামে 8 পাস জিজ্ঞাসা করার পরে মুরব্বী আমাকে উত্তর দিচ্ছে, বাবারে এখানে অত পড়াশোনা কখন করবে, মাছ ধরতে আর জাল বাইতে বাইতেই তো জীবনের কাম শেষ। সর্বনাশ। 4-6টা ছেলেকে আমি বললাম ডাকেন, এরা কারা আমি দেখতে চাই, ইয়াং ছেলে কারা। কয়েকজন আসলো, কেউ হাফ প্যান্ট পরা, কেউ হইলো খালি গায়ে লঙ্গি কাঁচা মারা। দৌড়ে আমি যখন বসছি ওরা আসছে, মুরব্বীকে বসাইলাম পাশে। এই গ্রামের নাম বলতেছি না, অনেকেই চিনবেন, তাদের জন্য অসম্মানের হবে, এই জন্য গ্রামের নাম আমি বলতেছি। আসছে, আইসা বললো এখানে, বললাম কি কি করতে পারি আমি আপনাদের জন্য? আমি বললাম আমাকে কটা ছেলে দেন, আমি ঢাকায় নিয়ে যাই। বলেন, দেন আমাকে দেন, দেন আমি এদেরকে চাকরির ব্যবস্থা করে দিই, বাড়তি আয়ের ব্যবস্থা করে দেই। লোকটা লজ্জায় কথা বলে না, একজন আরেকজনের সাথে কানাকানি করে, আরেকজন আরেকজনের সাথে কানাকানি করে, শেষ পর্যন্ত কেউই ঢাকায় যেতে চায় না। কি আশ্চর্য ব্যাপার, করবো কি তাহলে? অর্থাৎ এখানে যে বিষয়টা জড়িত, এই বিষয়টা হলো এই গ্রামগুলোতে 371টা গ্রাম আছে দিরাইশাল্লা মিলে, এই গ্রামগুলোতে এত বঞ্চিত মানুষের পরিমাণ, নারী পুরুষ মিলে এত মানুষ তার জীবনের সাথে সংগ্রাম করছে, এত মানুষ এখানে তার শিশুরা পড়াশোনার সাথে সংগ্রাম করছে, এখানের মায়েরা মাতৃত্বের সাথে সংগ্রাম করছে, গর্ভধারণ করছে, কিন্তু গর্ভধারিণী মাকে দেখভাল করার জন্য কোনো ডাক্তারি ব্যবস্থা এখানে খোলা নাই। এই এত সমস্যা মাথায় নিয়ে আপনাদের এই দায় দায়িত্ব যার গাড়ি চাপবে, যিনি দায় দায়িত্ব নিতে চাইবেন,
যিনি এই কঠিন দায়িত্ব নিজের ঘাড়ে চাপিয়ে নিতে চাইবেন, নেতৃত্বের সীমার বাইরে গিয়ে, নেতৃত্বের আরাম আর এই চেয়ারের গরমের বাইরে গিয়ে দায়িত্ব হিসেবে যারা এটাকে নিজের ঘাড়ে তুলে নেবেন, আমার বিবেচনায় এই দায়িত্বশীল ভূমিকা যদি কেউ রাখতে চান, যে ব্যক্তি রাখতে চাইবেন, তার জীবনটাও অতিষ্ঠ হয়ে যাবে। এত সোজা হবে না। টাকা পাবেন কই? এই যে গ্রামের কথা বলে আসলাম, একটা গাইড ওয়াল দেওয়ার জন্য মহিলারা আমার পিছে 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 আসছে, আমি অনেকটা চোরের মতোই পালাই আসছি। এই কথাটা শুনতে ভালো লাগে না। এই 70 বছর বয়সের একজন মহিলা এসে বলতেছে, বর্ষার সময় আমার এদের এটা ভাঙিয়ে নেয়, এটা ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন। তো কি করে ব্যবস্থা করে দিব আমি? এটা কোথা থেকে করবো? এটা করলে তো 50 লাখ টাকা লাগবে। এই 50 লক্ষ টাকা আমি কোথা থেকে পাবো? একটা বুদ্ধি আছে, আপনি দেখবেন না, বুঝবেন না, ঘুম মেরে বসে থাকবেন আর নেতাগিরি দেখাইবেন আর বলবেন সবই করে দিব। যখন একে মানুষ বলবে আপনি তো দেখেন নাই, আপনি তো বুঝেনও নাই, গ্রামে তো আসেনও নাই, ওই গ্রামে জানো নাই, বিদ্যুৎ আছে কিনা জানেন না, মনে হবে সবই বুঝি দিরাই আর সাল্লার মতো টাউন দিরাই সাল্লা। আর যখনই আসবেন, যখনই দেখবেন, যখনই বুঝবেন, আর যদি ওইরকম ঘুমটি মারা নেতা হন, ভাব ধরে বসে থাকবেন, কথা কইবেন একের সাথে। কথা যদি না কন, তাহলে তো জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই, করারও দরকার নেই। আর যেই কথা কইবেন, দেখবেন, আসবেন, মাথা তো খারাপ হবে। আমি হিসেব করে দেখেছি, এই ভাটি বাংলায় সত্যিকার অর্থে মানুষের জীবন পরিবর্তন করতে গেলে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করা ছাড়া ব্যক্তিগত কিংবা সরকারি অল্প কয়টা টাকা দিয়ে এই ভাটি অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। এই হাজার কোটি টাকা কোথা থেকে আসবে? এইটাই সবচেয়ে বড় প্রশ্ন। কে দিবে? কোথা থেকে আসবে? এটা টাকা তো কেউ জমা করে সরকারের ঘরে নিয়ে আমার আপনার জন্য বসে নাই। কে দরবার করবে আপনার জন্য? কে লেনদেন করবে আপনার জন্য? কে আপনার জন্য কান্না করবে? কে আপনার প্রজেক্ট তুলে ধরবে? সরকারের সঙ্গে চিৎকার করবে, আলোচনা করবে, কাটবে, একটা প্রজেক্ট বানাবে, আরেকটা প্রজেক্ট বানানোর পরে সরকার যখন বাধা দিবে, এটাকে কাটিয়ে সরকারের কথার উপরে আপনার কথার প্রাধান্য দিবে। যতক্ষণ পর্যন্ত এই ধরনের একজন লোক আমরা তৈরি করতে না পারবো, এই ধরনের কথার গুরুত্ব আছে যার, যার কাজের গুরুত্ব আছে, যার ব্যক্তিত্বের গুরুত্ব আছে, যার ব্যক্তিগত ক্যাপাসিটি আছে, এইরকম লোক ছাড়া এই ভাটি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। এটা বক্তৃতা দিলে আর খালি মুসাবিদা করে প্যান্ট শার্ট পরে বসে থাকলে কাজ হবে না। মুসাবিদা তো আপনার প্যান্ট আছে, শার্ট আছে, নিজগাঁও বাজারে গিয়ে ইস্ত্রি করে একটার ভিতরে আরেকটা পরে টাইট করে বেল্ট লাগায় বসে থাকবেন। তাতে কি নিজগাঁও থেকে সামারসর যাওয়া যাবে? টাইট করে বসে থাকেন, দেখি কয়দিন বসে থাকতে পারেন? থাকেন না বসে। যার দেখি দুইটা লোকের নিজগাঁও থেকে পাঠান সামারসর গাড়ি দৌড়ে, এত সোজা ব্যাপার নয়। সো ভেরি ডিফিকাল্ট জব, খুব কষ্টের জব, খুব কষ্টকর কাজ। প্রশ্ন হলো, এটা যদি আপনারা আমার ঘরে তুলে দেন, এটাও আমার ভয় লাগে। কেন ভয় লাগে জানেন? একা একা বসলে আমার ভয় লাগে। আমি যে অট্টালিকার জীবন ছেড়ে এখানে মানুষের উপকার করতে আসলাম, শেষ পর্যন্ত যদি করতে না পারি, তখন মানুষ আমাকে কি বলবে? এই আত্মসমালোচনা বোধ আমাকে সাংঘাতিকভাবে আহত করে, সাংঘাতিকভাবে। তখন মাঝে মাঝে মনে হয়, তাহলে তো এই দায়িত্বটা না নেওয়াই ভালো, এই পথে না আসাই ভালো। তখন মনে হয়, কারণ আমার কম্পন হয় এই কথা ভেবে যে যা ছিলাম তো ভালোই ছিলাম, যেখানে ছিলাম তো ভালোই ছিলাম, অট্টালিকায় থাকছি, বাংলাদেশের শ্রেষ্ঠ গাড়ি চড়ছি, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জায়গায় গিয়ে মেহমান হিসেবে বক্তৃতা দিছি। ওখানে তো কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই যে আমার বাড়ির পাশে মক্তবের মাইক নাই কেন। ওখানে তো কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই। সকালবেলা উঠে বাড়িতে থাকলে, সকালবেলা উঠে মহিলারা এসে জিজ্ঞাসা করে, আমার ডান পাটা প্যারালাইসিস হয়ে নষ্ট হয়ে গেছে, এটা কেমন করে ঠিক করে দেওয়া যায়, একটু ব্যবস্থা করে। ওই অট্টালিকায় ঢাকায় যখন থাকি, কেউ তো গিয়ে তার ডান পা বাম পা আমাকে দেখায় না, দেখায়? এই যে দেখাচ্ছে, এখন আমি কি করবো? আমি কি ডাক্তার? আমি তো ডাক্তার না। আমি কি তার পা ঠিক করতে পারি? আমি অপারেশন করতে পারি? তাহলে প্রশ্ন হলো, অপারেশনের ব্যবস্থা কি করে করবো আমি? একজন, দুইজন না তো, শত শত মানুষ, নারী, পুরুষ, বৃদ্ধ, সন্তান, শিশু, শত শত মানুষের ডাক্তারি প্রবলেম, শত শত মানুষের
পিত্তথলিতে প্রবলেম, শত শত মানুষের প্যারালাইসিসের প্রবলেম, শত শত মানুষের স্ট্রোক হয়ে ব্রেইনের এক সাইড বন্ধ হয়ে গেছে, শত শত মানুষের, শত শত নারী পুরুষের না খেতে পেরে চিকিৎসা তো দূরের কথা, পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। এত মানুষের দায়িত্ব আমি ঘাড়ে নিয়ে শেষ পর্যন্ত যদি আমি এটা সম্পন্ন করতে না পারি, এই ভয় আমাকে সাংঘাতিকভাবে প্রকম্পিত করে তোলে। এখন তো দেখেও না দেখার ভান করে চলা যায়, তখন কি আর দেখেও না দেখার ভান করে চলা যাবে? মাঝে মাঝে বিরক্তি লাগে। ঢাকায় সুপ্রিম কোর্টে মামলা করে বিকেলে আসছি, তখন 5টা বাজে, আসরের নামাজ পড়ে একটু ঘুমাইছি মাটিতে। 6:30টার সময় আবার চেম্বার শুরু হবে। 5:30টার সময় ফোন আসে। ফোন কেন ধরি না, যেন রাগ করে। তখন নিজের কাছে একবার নিজেকে মনে করি, আহা, মনে হয় বুঝে নাই, এই জন্য রাগ করে। আবার মনে হয়, ধুর, এই যন্ত্রণা থেকে আমার বাইসে থাকা উচিত। চাপ, হয়তো আমার উপর চাপ হয় না। এটা আমার একটা কোর্ট আছে, আমার একটা পেশা আছে, আমার একটা চেম্বার আছে, দেশে বিদেশে আমার সংসার আছে, দেশে বিদেশে বহু কাজের সঙ্গে আমি যুক্ত, বহু জায়গায় আমাকে অংশগ্রহণ করতে হয়, বহু মিটিং এ যেতে হয়, বহু জায়গায় লেখাপড়া করতে হয়, রাত জেগে পড়াশোনা করে কোথায় রাত চলে যায় তাও টের পাই না। বাংলাদেশের বিখ্যাত মামলাগুলোর সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি জড়িত থাকি। বাংলাদেশের বিচার ব্যবস্থার বহু কিছুর সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন। রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের জন্য অনেক কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এই সব কিছু মিলে যদি এই সব কিছু করে শেষ পর্যন্ত করতে না পারি, আর মানুষ যদি আমাকে ধোঁকাবাজ, প্রতারক হিসেবে আখ্যায়িত করে, এর চাইতে বেশি জীবনে লজ্জার আর কিছুই হবে না। শরমের হবে, বেইজ্জতির হবে, লানতের হবে। এই জন্য আমি আপনাদের কাছে মাঝে মাঝে মনে হয় বলে দেই যে আমি খুবই ভীত এই দায়িত্বটার কথা বিবেচনা করে। একটা লোক যদি দিরাইশাল্লাহ না খেয়ে মারা যায়, জবাব দিতে হবে না আমাকে? এখন তো কে মারা গেল না দেখেও না দেখার ভান করে সাইডে দিয়ে হাইটে চলে যায়। কিন্তু সত্যিকার অর্থে চিকিৎসার অভাবে যে পরিমাণ লোক চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, এবং আশ্চর্য হই, প্রায় 5,500 মানুষ আছে প্রতিবন্ধী। 5,500 মানুষ প্রতিবন্ধী। কেউ চোখে দেখে না, কেউ আছে একেবারে 2 পা লোলা, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, কেউ আছে বাম সাইড একেবারে বন্ধ হয়ে গেছে, কেউ আছে জন্মগত অন্ধ, কেউ আছে দেখতে অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো বুদ্ধি নাই। এরকম নারী পুরুষ আছে যাদেরকে একটা প্রতিবন্ধী বাচ্চা যদি আপনার গর্ভে জন্ম নেয়, আর আপনি যদি তার মা বাবা হয়ে থাকেন, দেখবেন একজন প্রতিবন্ধী বাচ্চাকে লালন পালন করা কত কঠিন কাজ। জীবনটা অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু বাবা মা তাকে ত্যাগ করতে পারে? একে কোলে নিয়ে চলে, একই নিয়ে চলে। কিছু করতে না পারলেও তো অতিষ্ঠ হয়, গালি দেয় ঠিকই, তোর জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল, কিন্তু আবার একটু পরে গিয়ে জড়ায় ধরে, কারণ অস্বীকার করতে পারে না, জন্ম হয়েছে তার কাছে। এই 5,500 প্রতিবন্ধী মানুষ, আপনারা যে আমাকে এমপির দায়িত্ব যদি দিয়ে দেন, তাহলে এই 5,500 প্রতিবন্ধী মানুষ তো দিলেই সালার লোক। এই 5,500 প্রতিবন্ধী মানুষের জন্য কি ব্যবস্থা করব আমরা? কোথায় ব্যবস্থা করব? তাদের খাদ্যের কি হবে? তাদের বাসস্থানের কি হবে? তাদের কাপড় চোপড়ের কি হবে? তাদের চিকিৎসার কি হবে? কে তাকে লালন পালন করবে? তার মাকে, তার বাবাকে কারা এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে? কোন দিন তারা এই ধরনের ব্যক্তিকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিবে? যদি আমরা করতে না দিতে পারি, তাহলে এই ধরনের এমপি হয়ে মানুষের কল্যাণ করা সম্ভব হবে? হবে না। এটাও ভয়ের ব্যাপার, সাংঘাতিক ভয়ের ব্যাপার। আমি একজন লোকের সঙ্গে কথা বলেছিলাম যে আমার এলাকায় এরকম 5,500 প্রতিবন্ধী লোক আছে, কি করবো আমি তাদের জন্য? একটা বিদেশি এনজিও আছে, আমি আমেরিকায় গিয়ে, ওরা আমার মক্কেল ছিল, ক্লায়েন্ট ছিল, তাদেরকে আমি বলেছিলাম যে আমার এলাকায় এরকম আছে, তোমরা কি করে প্রতিবন্ধী লোকদের ম্যানেজ করো? আমাদের এখানে যে শত শত লোক, আমরা তো কিছুই ম্যানেজ করতে পারি না, ব্যান্ডে রেখে দিই। ওই দিন গেছিলাম রফিনগর, একটা প্রতিবন্ধী বাচ্চাকে মা অতিষ্ঠ হয়ে পায়ের সাথে ঘরের পালা দিয়ে বাইন্দে রেখে দিচ্ছি। আমি তো জিজ্ঞাসা করলাম, বাইন্দে রাখছেন কেন? খুব টাইট করে বাঁধছে তো, পাটা মনে হয় যেন কাটে কেটে যাওয়ার মতো অবস্থা। তো মারাটাকে যে বাঁধছে করে, কি করবো, বাইন্দে যদি না রাখি তাহলে এই ঘরের যে হালুয়ার দেয়া নিচে নেমে যায়, বাইন্দে রেখে দিছে। এটা দেখে কলিজার ভিতরে, হার্টের ভিতরে
মনের ভিতরে সাংঘাতিক রকমের একটা আবেগ অনুভূতির জন্ম হয়। একটা মানুষকে বেঁধে রেখে দেয়া, মানুষ তো এটা, মানুষ না এটা, মানুষ তো প্রতিবন্ধী, সে বুঝে না, ক্ষমতা নাই, মুখে দিয়ে নুন পড়তেছে, মা তাকে বেঁধে রেখে দিছে তার পায়ের সাথে। কি করবে, অতিষ্ঠ হয়ে পারে না তো, মাকে কাজ করতে হয়, সংসার চালাইতে হয়, জ্বালানির ব্যবস্থা করতে হয়, চুলা চালাইতে হয়, হাজবেন্ডকে ম্যানেজ করতে হয়, আরো বাচ্চাদেরকে ম্যানেজ করতে হয়, আর একটাকে ম্যানেজ করতে না পারে টাইট করে বেঁধে দিচ্ছে তাকে। একটা পশুকেও আমরা এইভাবে ব্যবহার করি না। এটা মায়ের দোষ না, এটা মায়ের অপারগতার ফল। এই জায়গায় এসে আমি আপনি যদি সত্যিকার অর্থে, আমি খুব মনে মনে চিন্তা করি কি করব আমি এদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকেন আর আপনাদের সমর্থনে সত্যিকার অর্থেই যদি এই বিজয়ের পার্টটুকু আমরা পার হতে পারি, আমি মনে মনে ভাবি আমি বিদেশি লোকদেরকে দাওয়াত দিব, এনজিওদেরকে দাওয়াত দিব, বিদেশি লোকদেরকে এখানে আনবো, এবং দিরাই এবং সাল্লার মাঝখানে হোক, কিংবা দিরাই শহরের আশেপাশে হোক, কিংবা ভাটি অঞ্চলের আশেপাশে হোক, এই প্রতিবন্ধী মানুষদের জন্য আমি একটা বড় ধরনের হাসপাতাল গড়ে তুলতে চাই। এখানে এরাই থাকবে, এদেরকে টেক কেয়ার করা হবে। মা এবং বাবার যারা প্রতিবন্ধী বাচ্চা থাকবে তারা নিজ উদ্যোগে তাদেরকে এখানে রেখে আসবে। এখানে নার্স লাগবে, ডাক্তার লাগবে, টাকা লাগবে, হুইল চেয়ার লাগবে, রিহেবিলিটেশন সেন্টার লাগবে, ব্যায়াম শেখাইতে হবে, তাদেরকে কাজ শেখাইতে হবে, তাদেরকে কিছু না কিছু করে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে তারা সমাজের বোঝা থেকে নিজেকে কর্মক্ষম করে গড়ে তুলতে পারে। এই পরিবর্তন করতে না পারলে আমি বলেন আমার এই অট্টালিকা ছেড়ে এসে এই নিজগাঁও বাজারে রাইতের কনকনে ঠান্ডা খেয়ে লাভ কি? নিজগাঁও বাজারের কনকনে ঠান্ডা খেয়ে আপনারা জীবনে কম খাইছেন? যে আমার আরো খাইয়ে প্রমাণ করতে হবে যে আমিও একটা খাদক। আপনি তো খাইতেই আছেন, আমরাও খাইতেছি, তো খাইয়ে আর একটা প্রমাণ করার তো রাজনীতি শেখানোর দরকার নেই। দরকার আছে? এই কনকনে ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা যদি করা না যায় তাহলে লাভ হবে না। অনেক লম্বা হয়ে যাচ্ছে, কথা সারা রাত বললেও শেষ হবে না। আমি শুধু একটা কথা বলে চলে যাই। নির্বাচন আমার কাছে নিজের প্রতিষ্ঠা হওয়ার কোনো মাধ্যমের নাম না। নির্বাচনটা আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো অর্জন, কোনো সম্পদ, কোনো সম্মান, কোনো টাকা, কোনো গাড়ি, কোনো বাড়ি, কোনো হাড়ি অর্জন করার জন্য, নেতৃত্বের ক্যাটাগরিতে বসে আরাম কেদারায় গরম পাওয়ার জন্য নির্বাচিত হয়ে নেতা হওয়া আমার কোনো দরকার নাই। কথাটা স্পষ্ট মনে রাখবেন। একটা জিনিস দরকার, একটা সুযোগ দরকার, যে সুযোগের কারণে এই যে 5 লক্ষ লোক বসবাস করে, যারা প্রতিবন্ধী আছেন, যারা নারী আছেন, যারা পুরুষ আছেন, যারা হিন্দু আছেন, যারা মুসলমান আছেন, যারা মন্দিরের অভাবে ভোগেন, যারা মসজিদের অভাবে ভোগেন, যারা গির্জার অভাবে ভোগেন, যারা শ্মশানের অভাবে ভোগেন, কবরস্থানের অভাবে ভোগেন, একটা সুযোগ যদি আপনারা সবাই আমরা মিলে একবার একটা সুযোগ করে দেখেন, আমি চেষ্টা করব এই বাংলাদেশের ইতিহাসে যা কখনো হয় নাই, 50 বছরের ইতিহাসে বাংলাদেশে যা করা সম্ভব হয় নাই, একবার সুযোগ পেলে আপনাদেরকে সাথে নিয়ে দিরাই সাল্লাকে বাংলাদেশের মধ্যে একটা মডেল সংসদীয় আসনে পরিণত করে। এই কাজটুকু করার একটা সুযোগ নেয়ার নাম হলো নির্বাচন। এছাড়া নির্বাচনের বাড়তি কোনো গুরুত্ব নাই। তা আপনি ভোট দেবেন, সব মিলে কয় মিনিট লাগবে? 30 সেকেন্ড, 40 সেকেন্ড, কারবার তো শেষ। তারপর কাজ যদি করতে না পারি, কাজ যদি আমরা করতে না পারি বা আমাদের কোনো প্রতিনিধি করতে না পারে, তাহলে শেষ পর্যন্ত কি নাই তো। ভোটের পরে বাংলাদেশের জনগণ হাটবারের জাম্বুরায় পরিণত হয়। তা কখনো ভেবেছেন? আজকে আমি আপনাদেরকে যা গুরুত্ব দিচ্ছি, ভোটের পরে যদি আমি আপনাদেরকে তা গুরুত্ব না দেই, তাহলে আপনাদের মনের ভিতরে কি প্রশ্ন জাগবে না? জাগবে। আরেকটা সুযোগ তৈরি করেন ভোটের পরে দিরাই সাল্লার ইউনিয়নে বাজারে বাজারে এই দিরাই সাল্লার যত প্রশাসনিক লোক আছে, যারা পুলিশের দায়িত্ব পালন করেন, প্রশাসনের দায়িত্ব পালন করেন, ইউএনের দায়িত্ব পালন করেন, প্রকল্প বাস্তবায়নকারী অফিসারের দায়িত্ব পালন করেন, বিভিন্ন অফিসের দায়িত্ব পালন করেন, এমপি সাহেবের দায়িত্ব পালন করবেন, যারা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, এবং যারা মেম্বারের দায়িত্ব পালন করবেন, সকলকেই ভোটের পরে আমি জনগণের সামনে দাঁড় করিয়ে জবাবদিহিতার সামনে দাঁড় করাতে চাই। আজকে এভাবে বসছেন না, ধরেন এখানে যদি ওসি থাকতো, টিওনো থাকতো, এমপি সাহেব থাকতো,
চেয়ারম্যান থাকতো, মেম্বার থাকতো, সবাই গুল করে বসতো, আর আপনি হাত তুলে প্রশ্ন করতেন যে আমার এই কাজ করে দেওয়ার কথা ছিল, টিওনো সাহেব 3 দিন গে ঘুরে আসলাম, কামটা তো করে দিলেন না, আরো বরঞ্চ আপনার অফিসের একজন পিওন আরো 2000 টাকা চাইছে, কেন চাইছে জবাব দেন। তাতে কি জনগণের ক্ষমতা বাড়তো না কমতো? জনগণ যে নির্বাচনের পরে হাটবারে জাম্বরা হয়ে যায়, কারণ কি? জনগণের প্রশ্ন উত্তরের কোন সুযোগ নাই। সুযোগ করেন, আমরা করি সেই সুযোগ। আসুক, মুখোমুখি হই, জবাবদিহিতা আসুক, করাপশন দূর হোক, দুর্নীতি দূর হোক, দুর্নীতি দূর হয়ে কেউ যদি দুর্নীতি করে আমার আপনার সামনে সে মুখোমুখি হোক, উত্তর দেখ কোন অফিসে কত টাকা কিভাবে কার কাছ থেকে দুর্নীতি হিসেবে ব্যবহৃত হচ্ছে তার সুস্পষ্ট প্রমাণ দেওয়ার জন্য জনগণ এবং অফিসার, জনগণ এবং সরকার, জনগণ এবং প্রতিনিধি মুখোমুখি হলে পরে এটাই হবে গণতন্ত্রের জন্য বাংলাদেশে সর্বোচ্চ নমুনা। এই নমুনাগুলো করার জন্য সুযোগ করে দেন। আমি আগেও বলেছিলাম যে আমি নির্বাচিত হলে সরকারের কোনো সুযোগ সুবিধা আমি কোনোদিনই নেব না। আমি এক্সপেক্ট করব অন্যান্যরা যারা আছেন রাজনীতি করতে চান, এমপি পদে দাঁড়াতে চান, তারা বলুক প্রকাশ্যে পাবলিকের সামনে যে আমরা নির্বাচিত হলেও সরকারের কোনো সুযোগ সুবিধা নিব না, বলুক না। বলতে এই কথাটা বলতে অসুবিধা কোথায়? এই কথাটা বলতে অসুবিধা কোথায়? এই কথাটা বলতে অসুবিধা হলো ওখানে ওই কাঁচা আয়না নোয়ালে বাস আর পাকলে করে ঠাস ঠাস, এই জন্যই বলতে পারে না। সত্যিকার অর্থে জনগণকে সার্ভিস দিতে গেলে আপনি টাকা নিচ্ছেন কেন? সরকার কেন নিচ্ছেন? নিচ্ছেন কারণ আপনার ব্যক্তিগত কোনো আয় ইনকাম নাই। নিতে হচ্ছে আপনি রাজনীতিকে আয় ইনকামের একমাত্র রাস্তা বানিয়েছেন। রাজনীতি এমন একটা জিনিস বানিয়েছেন যেখানে বিনা পুঁজে লাভ করা যায়। রাজনীতিকে এমন এক হাতিয়ার বানিয়েছেন যেখানে ব্যক্তিগত আয় না থাকলেও, ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স না থাকলেও, হালাল রুটি রোজগারের ব্যবস্থা না থাকা সত্ত্বেও রাজার হালতে জীবনযাপন করা যায়, কারণ আপনি বড় চেয়ারে বসে আছেন। প্রকাশ করেন না কয় টাকা আয় করেন, সরকারকে ট্যাক্স দেন, বলেন এই বছর আমি আয় করেছি 5 কোটি টাকা ব্যক্তিগতভাবে, আর জনগণের জন্য খরচ করেছি 2 কোটি টাকা, এই হলো আমার হিসাব। দেন, পারে না কেন? আপনারা এই সুযোগটা ওপেন করেন। শুধু আগামী 12 তারিখে দিরাইশুল্লাহ যে নির্বাচন হবে, এটা শুধুমাত্র একজন এমপি নির্বাচিত করার নির্বাচন না। যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে ঠিক হবে সারা বাংলাদেশে গণতন্ত্র এবং রাজনীতির এক জ্বলন্ত মডেল উপস্থাপন করা হবে। এই মডেলটা উপস্থাপন করার জন্য আপনাদের সহযোগিতা দরকার। যদি আপনাকে আমাকে এইভাবে বিবেচনা করলে ভুল হবে যে আমার কাজ হলো কালভার্ট বানানো, আর হইলো আমার কাজ হলো বাড়ির পাশের পিআইসির প্রজেক্ট ভাগাভাগি করে দেওয়া। এটা যদি বিবেচনা করেন তাহলে ভুল হবে। দিরাইশুল্লাহর মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়, দিরাইশুল্লাহর মানুষ ইজ্জত নিয়ে বাঁচতে চায়। দিরাইশুল্লাহর মানুষের কাছে একের ক্ষেতের চাইতেও তার ব্যক্তিত্বের ইজ্জত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় যদি আমরা বাঁচতে চাই, সারা বাংলাদেশে যদি মডেল বানাতে পারি, রাজনৈতিক মডেল, এই মডেলটা কেমন? এখানে জনগণ এবং সরকারের সাথে কি সম্পর্ক হবে তার মডেল, এখানে কিভাবে দুর্নীতি দূর করা যায় তার মডেল, এরকম মডেল হবে যে মডেলটা উন্নয়নের মডেল, এরকম মডেল হবে কিভাবে প্রতিবন্ধী লোকদেরকে লালন পালন করতে হয় তার মডেল, এরকম মডেল হবে যে মডেলে ছাত্রদেরকে কিভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয় তার মডেল, কিভাবে মসজিদগুলোকে সাজাতে হয় তার মডেল, কিভাবে মন্দিরগুলোকে সাজাতে হয় তার মডেল, কিভাবে রাস্তাঘাটকে সাজাতে হয় তার মডেল। এই মডেল যদি আমরা উপস্থাপন করতে পারি, এমন হতে পারে দিরাইশুল্লাহটাই হবে বাংলাদেশের আদর্শিক সংসদ সদস্যদের জন্য উপস্থাপন করার ক্ষেত্রে সবচাইতে জ্বলন্ত উদাহরণ। মানুষ দেখতে আসবে এখানে, আচ্ছা বলবে আচ্ছা এই হাওরের মধ্যে প্রতিবন্ধী লালন পালনের ব্যবস্থা কিভাবে করলে? আপনারা চান না মানুষ দেখতে আসো? মানুষ দেখতে আসবে এখানে। কি দেখতে আসবে জানেন? আরে এত বড় সাহারা, এত বড় চরের বিল, এত বড় বারবন, এত বড় নাইন্দা বিল, এত বড় আরতলা বিল, এগুলো সবের উপর দিয়ে রাস্তা বানাইলো কি করে? এটা দেখতে আসলে আপনি খুশি হবেন না বেজার হবেন? মডেলটা বানাইতে দেন। আর লম্বা কাহিনী বলে লাভ নাই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নির্বাচনের পরে সকলে মিলে একটা মডেল মাতৃভূমি গঠন করাটাই আমাদের মূল উদ্দেশ্য। ব্যক্তিগতভাবে লাভের কিছু নাই, ব্যক্তিগতভাবে মোটা হওয়ারও কিছু নাই। সকলকেই আরেকটা দায়িত্ব দিয়ে শেষ করেছি। আপনারা আটগাঁওয়ের লোক,
আপনাদের এখানে যদি আমাকে ভোট চাইতে হয়, এটাকে আমার জন্য শরম হবে নাকি ভালো হবে? এই শরম আমার দিতে চান? এই শরম আমি পাই, এটা চান? যদি না চান, তাহলে নির্বাচন পরিচালনার দায়িত্বটা আপনার নিজের ঘাড়ে নিজেই তুলে নেন। পারবেন নির্বাচন পরিচালনা করতে? নির্বাচন পরিচালনা করার জন্য আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি, মির্জাপুর, তারপরে সোনাখানি, মির্জাপুর, রাউতলা, এই সমস্ত জায়গায় আমি আর আসতে চাই না। আমি না আসলে আপনারা নিজেরাই পারবেন। ধরে নেন নির্বাচনে আপনিও একজন প্রার্থী, আমিও একজন প্রার্থী। ধরে নেবেন এটা? আজকে থেকে শিশির মনির একা প্রার্থী না। এই আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি, একেবারে মির্জাপুর থেকে শুরু করে, সোনাকানি থেকে শুরু করে রাউতলা পর্যন্ত প্রতিটা গ্রামের আমাদেরকে যারা সমর্থন করবেন, প্রতিজনেই এক একজন প্রার্থীর দায়িত্ব পালন করবেন। শেষ পর্যন্ত কারো দিকে তাকাবেন না। কেউ আপনাকে কিছু বলে নাই তাই বসে থাকবেন না, কেউ আপনাকে ডাকে নাই তাই বসে থাকবেন না। আপনি নিজেই একজন স্বয়ংক্রিয় কর্মীতে নিজেকে রূপান্তর করবেন। এইরকম একটা পরিবেশ তৈরি করতে পারলে, আমি যে মডেলের কথা বলছি, এই কমিটমেন্টটা দিয়ে যাচ্ছি, যে মডেল দিরাই সাল্লার কথা আমি বলছি, আপনারা যদি দায়িত্বটা গাড়ি তুলে নিতে পারেন নির্বাচন পর্যন্ত, নির্বাচনের পরে এইরকম একটা মডেল সংসদীয় আসন বানানোর জন্য যা যা করা দরকার, যেখানে যাওয়া দরকার, যা যা ত্যাগ করা দরকার, যা যা স্যাক্রিফাইস করা দরকার, ব্যক্তিগত জীবনে যা যা পরিত্যাগ করা দরকার, সব পরিত্যাগ করে হলেও আমি এরকম একটা মডেল সংসদীয় আসনের দায়িত্ব আমার নিজের ঘাড়ে তুলে নিই। এর আগের দায়িত্বটা আপনারা তুলে নিন। এর আগের দায়িত্ব আপনারা তুলে নিচ্ছেন? হিন্দু মুসলমান নির্বিশেষে ভাই ভাইয়ের মতো ঘাড়ে ধরে, গলায় ধরে, গলাগলি করে তুলে নেবেন। আমরা একদিকে যেমন মসজিদ মাদ্রাসাগুলোকে আধুনিক করে গড়ে তুলতে চাই, ইমাম সাহেবদের বেতনও আমরা চাই সরকারিভাবে একটা মানসম্মত উপায়ে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করা হোক। একই সাথে যারা মন্দির পরিচালনা করেন, পুরোহিত আছেন, তাদের কি জীবন চলতে হবে না? তাদের কি মাস শেষে টাকা দরকার নাই? কোথা থেকে পাবে তারা টাকা? আমরা এটাও চাই সরকারিভাবে মন্দির যারা চালাচ্ছেন, পেগোডা যারা চালাচ্ছেন, গির্জা যারা চালাচ্ছেন, তাদেরকেও সরকারের পক্ষ থেকে একটা সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হোক। এই মডেলও দিরাইশালায় গড়ে তোলার চেষ্টা করব। সরকার যদি ফান্ড নাও দিতে চায়, আমি বিদেশি এনজিওদেরকে ভাড়া করব, বিদেশি এনজিওদেরকে আনবো, যারা ইন্টারফেথ ডায়ালগ করে তাদেরকে আনবো, আমেরিকান প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি ইনভাইট করব। এখানে আসবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, সকলকে নিয়ে বসবে এবং এই সমস্ত বিষয়ে যে কাজগুলো তাদের করা দরকার, তাদেরকে যে ভাতা, তাদের যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে যে কত টাকা বেসিক নিড, যেটা না পাইলে তারা চলতে পারে না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কাজ করব। আমার ধারণা এই ধর্মীয় সম্প্রীতির ব্যাপারেও দিরাইশাল্লাহ একটা নতুন মডেল স্থাপিত হতে পারে। সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভুল হলে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বয়স তো কম, আমি আপনাদের অনেকের সন্তানের চাইতেও বয়সে কম হব, আমার যা ধারণা আর কি। তো এই জন্য আমার কথায় কাজে কেউ যদি বিরক্ত হন, দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন। আর লাস্ট কথা বলছি, এইবারকার নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। এইখানে সেন্টার দখল করো, কেউ কাউকে ধমক দাও, কেউ কাউকে জোর জবরদস্তি করো, অমুকরে ভয় দেখাও, তমুকরে ওই দেখাও, এগুলার কোনো জায়গা এইবারকার নির্বাচনে কারো পক্ষেই করা সম্ভব নয়। মনটাকে শক্ত করবেন। যদি কেউ সত্যিকার অর্থে এরকম ভয়ভীতি দেখায়, ধরে নেবেন এটা ওই ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছা, এর সাথে প্রশাসনের কোনো যোগাযোগ নাই। এটা মাথায় ধরে রাখবেন। ধরে রেখে এই খালি বলি, ফাঁকা বলি, ফাঁকা বন্দুকের আওয়াজ, আর ফাঁকা টুনটুনানি, আর ফাঁকা বেল বাজানি, আর ফাঁকা ডুগ্গি বাজানি, এই ডুগ্গি যারা বাজাবে, ধরে নেবেন তাদের অন্তরের ভিতরে কিছু নাই, ডুগ্গি বাজানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। এইটা মাথায় রাখবেন। নির্বাচন স্বচ্ছ হবে, পরিপূর্ণ হবে, জনগণ যা চাইবে তাই হবে, জনগণ পক্ষে থাকলে পক্ষে হবে, জনগণ বিপক্ষে থাকলে বিপক্ষে হবে। এখানে বাড়তি কোনো মেকানিজম করার সুযোগ কারো নাই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এবং আদাব। সম্মানিত মুরব্বিয়ান এবং আমার প্রিয় ভাই ও বন্ধুরা, সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন।
আমরা সবাই অবহেলিত অঞ্চলের মানুষ। আমাদের সকলেরই সমস্যা আছে, এক একজনের সমস্যা এক এক ধরনের, কিন্তু সমস্যা নাই এরকম কোন লোক খুঁজে পাবেন না। যতই দেখি আমি ততই অবাক হই যে এত সমস্যা নিয়ে মানুষ বাঁচে কি করে। আজকে গিয়েছিলাম নিজগাঁও নতুন হাটি পরক্ষেত, প্রায় 30-40টা ঘর, কারেন্ট নাই, মহিলা পুরুষরা জামা কাপড়হীন অবস্থায় বসে আছে। একটা মসজিদ আছে, মসজিদটা টিনের। এই বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য একটা বাঁশের চটা দিছে, একটা মাইক জোর করে বাইন্ধে রাখছে, এটার সাথে জোর করে বাইন্ধে মাইক লটকায় রাখছে। মাইকও মনে হয় এখানে থাকতে চায় না, মাইকেরও খুব অনীহা দেখলাম, পড়ে যেতে চায়। তো ইমাম সাহেবের পাইলাম, ইমাম সাহেব খুব কষ্ট করে জোর করে এটা এখানে বাইন্ধে রাখছে, মাইককে কোনোভাবে এখান থেকে যাইতে দিবে না। এটাও আমাদের দেশ, এটাও আমাদের বাড়ি, সাংঘাতিক ব্যাপার। মহিলারা পুরুষরা কিছুক্ষণের মধ্যে একসাথে দিছে, ভিডিওটা কেউ একটু দেখতে পাবেন, আমি মিডিয়া সেলে দিছিলাম। অবাক কাণ্ড। কি করে এগুলোর সমাধান হবে? কে করবে? কারা করবে? এই মসজিদটা কে বানাবে? কারা এসে এখানে কারেন্টের সংযোগ দিবে? কিভাবে দিবে? কোথা থেকে দিবে? দিতে গেলে কি করতে হবে? নাই 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 কবিবাতি জ্বালায় নাকি বাচ্চারা পড়ে। 2-4টা বাচ্চাকে ডাকে নিয়ে আসলাম, এরা আসলে পড়েও না। একজন মহিলা দৌড়ে এসে বললো একটা টিউবওয়েল আছে ওখানে, এই কাশের নাকি টিউবওয়েলটা ওখানে বসাই দিছে। বললো যে এখানে কোনো টিউবওয়েল নাই। এই টিউবওয়েল যখন ছিল না তখন তারা এই হাটি থেকে এসে পানি নিয়ে কলসিতে করে ওখানে খাইতেন। আমি চিন্তা করতে পারেন আজকালকার জমানায় এগুলা হয়? এটা চিন্তা করলেও তো লজ্জা শরমে মাথা হেট হয়ে যাওয়া উচিত। কিসের রাজনীতি করবেন?